এই যে পয়েন্ট অফ নো রিটার্নে একটা রাজনীতিকে নিয়ে যাওয়া, ৭৬ বছর বয়সী একটা দলকে নিয়ে যাওয়া, এটি কিন্তু পাপ। আপনি ওই দলটির কথা একবার ভাবেন। ধরেন প্রথমত দলটি এই পরিবার দ্বারা নির্যাতিত। দেখুন, আপনি আমাদের দেশের গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন, যিনি পালিয়ে গেছেন, এবং তারপরে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছেন। আপনি একবার ভাবুন তো, সেভেন সিস্টারের দুজন বিচ্ছিন্নতাবাদীকে যদি আমরা ঢাকা থেকে তাদের প্রোপাগান্ডা করতে দেই এবং মিজোরাম কিংবা নাগাল্যান্ডে কিংবা আসামে, তাহলে ভারতের উপলব্ধি কেমন হতো? আমার কেন মনে হয় যে এরকম একটি উদাহরণ আমাদের তৈরি করা দরকার, যাতে করে ভারত উপলব্ধি করতে পারে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে কতটা ব্যথিত করছে। দেখুন, বাংলাদেশে রুমিন ফারহানা ঠিকই বলেছেন। আমি কিন্তু অনেক দিন থেকে বলছি ৯৯% আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের বিচার চায়। এটা আমি বুঝেই বলছি, কেননা তাদের হাতে আওয়ামী লীগ ছিল না, তাদের হাতে ১৫ বছরের শাসন ছিল না। এটি একটি মাফিয়া লীগ ছিল এবং তারা গুটি কয় একটা ক্লাবের মতো। ইট ওয়াজ এ ক্লাব, ইট ওয়াজ নট এ পার্টি। এবং তারা ওইভাবে চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনার দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, মুখ চেনা কয়েকজন মানুষকে সুবিধা দিয়েছেন। কাজেই আমরা যদি আজকে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী তাকে এনে যদি আমরা জায়গা করে দিই এবং তাকে যদি প্রচারণায় অংশগ্রহণ করতে দিই, তাহলে যেমনটি হবে, শেখ হাসিনা কিন্তু তাই করছেন। উনি যুক্তরাজ্যের পরে হয়তো নিউ ইয়র্কে কথা বলবেন, টরন্টোতে কথা বলবেন, এবং এটি তার নিজেরও কিন্তু বোঝা উচিত। দেখুন, আমার একটা ধারণা ছিল পলিটিক্যাল ফ্যামিলিতে জন্ম নেওয়া একজন মানুষ কিছুটা রাজনৈতিকভাবে পরিশীলিত হবেন, কিন্তু তার কাছ থেকে এটা আমরা কখনো পাইনি। তবে আমি একটা ভিন্ন মত করি। আমি কিন্তু আইন করে এই প্রচারণা নিষিদ্ধের পক্ষে না, যেমনটি তারেক রহমানের সাথে হয়েছিল। আমি সেটিও লাইক করিনি, এখনও করছি না। আমি বলি কেন, কোনো কিছুকে যখন আপনি বাধা দিবেন সেটি আরও আননেসেসারিলি ইম্পর্টেন্স পেয়ে যায়, মানুষের আকর্ষণ তৈরি হয়। উনি যত কথা বলবেন, দেখুন আমি আজ পর্যন্ত একটা ওনার রেকর্ড শুনিনি যখন মানুষ হাসাহাসি করছে না শুনে। ওই দিন ফিনল্যান্ডেরটা আমি শুনেছি, বা ডেনমার্কের লোক তাকে বলছে আপনি গোপালগঞ্জে আসেন। ওনারা বসে আছেন ডেনমার্কে, ওনাকে বলছেন গোপালগঞ্জে আসতে। তার মানে কত যে বিচ্ছিন্ন, কত যে অদ্ভুত। মানে আপনি এই যে যেই চেহারাগুলো আপনি কালকে যুক্তরাজ্যে দেখেছেন, আপনি তাদের ফিজিক্যাল ভঙ্গিগুলো একবার দেখেন। এই লোকগুলো যখন এই কবির বিন আনোয়ার অথবা আব্দুর রহমান কি অদ্ভুত কাণ্ড করেছে ঢাকায় থাকতে, তখন তারা পালিয়ে গিয়ে মুখোশ পরে, শীতের কারণে কিংবা লজ্জার কারণে আমি জানি না, ওগুলো পরে বসে আছেন। ভারতের সাথে আমাদের পরিষ্কার বলতে হবে যে দেখুন, ভারতের বাংলাদেশে হাই কমিশনার বারবার বলছেন যে আমরা একটা বিষয়ে ধরে রাখলে হবে না, কিন্তু তাদের বুঝতে হবে আমাদের মূল অবজেকশন কিন্তু এই একটা বিষয়ে। ভারতের সাথে কিন্তু আমাদের আরও বিষয় আছে, কারণ শেখ হাসিনা মানে উনি একটা অ্যাডেড বিষয়। আমাদের আরও যত বিষয় আছে, ধরেন ৫৪টি নদী, সীমান্তে ফেলানিদেরকে হত্যা করা, অথবা ট্রানজিট দিয়ে পয়সা না দেওয়া, অথবা আমাদের মানে একটি রাজনৈতিক দলকে সমর্থন করা, জনগণের সাথে সম্পর্ক না করা। না, ট্রানজিট দিয়ে পয়সা না দেওয়ার জন্য আপনি কাকে দায়ী করবেন? না, এটি আমরা দেখুন, আমি ওয়ার্ল্ড ব্যাংকের সেই সমীক্ষাটি পড়েছিলাম, যেই সমীক্ষা মতে বলেছিল যে তার থেকে 10 গুণের মতো আপনি ট্রানজিটের মাসুল আদায় করতে পারেন। তো দুজন উপদেষ্টা, যারা আমার ধারণা ভারত দ্বারা নিয়োগকৃত ছিল, তারা বলেছে ভারতের সাথে শুল্ক মাসুল চাইতে তাদের নাকি লজ্জা লাগছে। তো যে লজ্জা পায় তাকে আপনি ক্যাবিনেটে কেন রেখেছেন বা উপদেষ্টা কেন করেছেন? কাজেই দায়টি কিন্তু আমাদের সরকারের। কিন্তু দেখুন, আওয়ামী লীগ সরকার আপনাকে মুখস্থ করিয়েছিল পদ্মা সেতুর কয়টি পিলার, কয়টি স্প্যান। আমি 12 বছর চেষ্টা করেছি, কত ডলার আয় করলাম ভারতকে ট্রানজিট দিয়ে, কোথাও থেকে আমি এটা খুঁজে পাইনি, কারণ ওটি তাদের জন্য সুবিধাজনক ছিল না। আমি তো ভারতকে আমি বলেছি যে আমার মুরগির খোয়ারটাও ভাড়া দিতে চাই, কিংবা কবুতরের খোয়ার, যদি আমি পয়সা পাই। আমার কিন্তু ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিতে কোনো আপত্তি নাই। আমরাও তার ভূমি ব্যবহার করতে চাই, আমরাও নেপালে যেতে চাই, ভুটানে যেতে চাই, কিন্তু সেটি হতে হবে সমতার ভিত্তিতে, ন্যায্য যৌক্তিক সমতা। রুমিন কিন্তু 2024-এর নির্বাচনের কথা বলছিল, আমি আপনাকে বলি 14 সালের নির্বাচনের কথা। আমার মনে আছে মানব জমিন একটা ঈদ সংখ্যার কভার স্টোরি করেছিল 5 জন নির্বাচিত মেয়রকে দিয়ে ওই নির্বাচনের আগে, এবং আমার ওই কভার স্টোরিটা মনে আছে। দেখুন, 14 সালে উনি হারতেন, তাতে কি অসুবিধা হতো? উনি তো 5 বছর শাসন করেছেন। 14 সালে যদি বিএনপি পাওয়ারে আসে, উনি আবার 18 সালে আসতেন, আবার উনি 24 সালে হারতেন, আবার বিএনপি পাওয়ারে আসতো। কিন্তু এই যে পয়েন্ট অফ নো রিটার্নে একটা রাজনীতিকে নিয়ে যাওয়া, ৭৬ বছর বয়সী একটা দলকে নিয়ে যাওয়া, এটি কিন্তু পাপ। আপনি ওই দলটির কথা একবার ভাবেন। ধরেন প্রথমত দলটি এই পরিবার দ্বারা নির্যাতিত। এই পরিবারের মূল ব্যক্তি যিনি শেখ মুজিব, তিনিও এই দলের উপরে অন্যায় করেছেন। আগের কোনো নেতৃত্বকে উনি মাস্তানি করে ঠিকমতো থাকতে দেননি, এবং
তারপরে এই মহিলা 81 সালে এসে, আপনি জোহরা তাজউদ্দিনের কথা ভাবেন, যিনি প্রদীপ জ্বালাতো আওয়ামী লীগ অফিসে, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাজউদ্দিন পরিবারকে কিভাবে আপনার অপমান করা হয়েছে। আমি তো খুব অবাক হয়েছি যখন রিমি এই সরকারে গেল অথবা এমপি হলো। কাজেই আমি মনে করি যে আপনার 14 সালের কাভারটা আমার এখনও মনে আছে। দেখুন, আওয়ামী লীগ শাসন আমলে 5টা সিটি কর্পোরেশনে বিএনপির লোকরা নির্বাচিত হয়েছে। এটি আমাদেরকে তখন পরিষ্কার বলে দিয়েছিল জাতীয় নির্বাচনের ফলাফল কি হবে। শোনেন, কখনো কখনো আপনাকে দেয়াল লিখন পড়তে হয়। ভালো রাজনীতিবিদরা কিন্তু গায়ের জোরে চলে না, কিংবা মাফিয়া স্টাইলে চলে না। ভালো রাজনীতিবিদরা দেয়ালের লিখন পড়েন এবং সেটি পড়ে তারা সিদ্ধান্ত নেন। আমি একজন সিনিয়র নেতাকে এই 5ই আগস্টের পরে আমাকে ব্যক্তিগতভাবে বলতে শুনেছিলাম যে আমাদের কোনো এক্সিট কিন্তু আর খোলা রইল না, আমাদের 2টি এক্সিট, একটি হচ্ছে একটি নৃশংস হত্যাকাণ্ড হয়তো, অথবা গণ অভ্যুত্থানে আমাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। আমার ভাবতে ভালো লাগছে কিংবা দেখতে ভালো লেগেছে তারা দ্বিতীয়টি তাদের জীবনে ঘটেছে, প্রথমটি অন্তত ঘটেনি।